তার মানে খুবই মেটিকুলাস ডিজাইনে জুলাইকে অপ্রাসঙ্গিক করার জন্য ইন্ডিয়া এবং আওয়ামী লীগ যে খেলাটা খেলতেছে তার পার্ট হয়ে যাচ্ছে বিএনপি। ট্রাম্প যদি কালকে বলে দেন আমি যুদ্ধ করব না, ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবে না। কেন? ট্রাম্প নির্বাচনের সময় যে টাকা খরচ করছে এটা জুইশ পিপুলরা ইনভেস্ট করছে। ইরান একটা স্তম্ভের উপর দাঁড়ায় আসছে, এই স্তম্ভটা 3টে জিনিসের উপর দাঁড়ায় আসছে। আর ইরান দেখায় দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে কিভাবে তুমি এই ফিতনা থেকে দূরে থাকবা। তুমি সুপ্রিম লিডার, তোমার সাথে এসবের কোনো সম্পর্ক নাই। প্রথমে তার টার্গেট করে আপনার চরিত্রকে ছিনিয়ে নিতে চায়। চরিত্রকে দুইভাবে ছিনিয়ে না যায়, এক হচ্ছে করাপশন আর এক হচ্ছে মেয়ে। ইরানকে এই দুইটা কোনটা দিয়ে পরাস্ত করা সম্ভব হয়নি। আপনি ডেমোক্রেসির নামে পুরাটাকে মরুভূমি বানায় দিচ্ছে, একেবারে ইরাককে মরুভূমি বানান। একটা জায়গায় দেখেন তো যেখানে যে এই বোমা পড়ছে সেখানে শান্তি আসছে। তারপরও এই প্রোপাগান্ডা মেশিন কি দেখাচ্ছে না ওটার নামে শান্তি। এই যে ব্রেক নেওয়াটা মানে হচ্ছে যুদ্ধের যোগান শেষ আবার যোগান নিয়ে আসা, এবং তারা চাচ্ছে লং টার্ম যুদ্ধ। যুদ্ধ করতে করতে ইরানকে টায়ার্ড করে ফেলে দেওয়া। বিএনপি কম্প্রোমাইজ করে এই ক্ষমতায় আসছে। সো বিএনপি জুলাইকে ধারণ করবে, এটা একটা পলিটিক্যাল ব্লাস্ট ছাড়া আর কিছু। আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে বহু গুপ্ত হয়ে আছে। বিএনপির সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে হাসিনা ফেরত আসতে পারে। হাসিনা ফেরত আসলে এদেশে একটা সিভিল ওয়ার হয়ে যাবে। এটাও ইন্ডিয়া চাই। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে ইন্ডিয়ার মূল গেম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা পুরো সময় জুড়ে বিশেষ করে মধ্যপ্রাচ্যের যে বর্তমান পরিস্থিতি সে বিষয়টা নিয়ে আলোচনা করব, পাশাপাশি সমসাময়িক বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা কথা বলবো। আমরা শুরুর অংশটা করতে চাই ইরানের পরিস্থিতি দিয়ে। আপনি তো জানেন যে ইরানের পর যে আসলে আগ্রাসন, বিশ্বের অন্যতম সবচেয়ে বড় দুইটা পরাশক্তি আমেরিকা এবং ইসরায়েল, তারা আগ্রাসন চালাচ্ছে, অব্যাহত আছে। কিন্তু আমরা দেখলাম যে চলতি বছরে যে প্রথম ফেব্রুয়ারির শেষ দিকে যে যুদ্ধ শুরু হলো, অর্থাৎ আগ্রাসন শুরু হলো ইরানে, সেখানে আমরা দেখলাম যে আয়াতুল্লাহ খামেনি সর্বোচ্চ ধর্মীয় নেতা তিনি শাহাদাত বরণ করেছেন। সাথে সাথে অনেকেই আসলে শাহাদাত বরণ করেছেন। পরবর্তীতে আমরা দেখলাম যে 40 দিন যাবৎ যে যুদ্ধটা হলো, ইরান কিন্তু মানে বেশ সফলভাবে বলা যায় যে তারা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে। এখন পর্যন্ত তারা আসলে এই মাঠে টিকে আছে। এই পুরো বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ আপনাকে। আপনার প্রশ্নের প্রথম অংশটুকুনি, আপনি ইসরায়েলকে পরাশক্তি বলছেন, এখানে আমার চরম অবজেকশন আছে। ইসরায়েল কোনোদিন পরাশক্তি না। ইসরায়েল কোনোদিনই পরাশক্তি না। কেন বললাম ইসরায়েল পরাশক্তি না? একটা জিনিস বোঝে, সূরা কাহাফের যদি ইন্টারপ্রিটেশনটা কেউ না পড়ে থাকেন, আমি রিকোয়েস্ট করব অন্তরস্থল থেকে এই কাহাফের ইন্টারপ্রিটেশনটা, তফসিরটা পড়ার। এই তফসিরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী কতদিন টিকে থাকবে তার সময়কাল দিয়েছে, এবং সময়কালে তিনি বলছেন যে পৃথিবীর 40 দিন থাকবে। কতদিন থাকবেন পৃথিবী টিকে থাকবে? 40 দিন। তাহলে পৃথিবী 40 দিন টিকে থাকে, তার প্রথম দিন তিনি বলছেন প্রথম দিন হবে 1 বছরের সমান। তাহলে আপনি যদি এইভাবে চিন্তা করেন যে প্রথম দিন 1 বছরের সমান, ধরে নেন ইংল্যান্ড সারা পৃথিবীকে শাসন করছে কত বছর? প্রায় 1200 বছর। তা আপনি 1200 বছরকে ধরে নেন প্রথম দিন। তাহলে প্রথম দিন 12, 1 বছরের সমান ইজুকাল টু 1200। তাহলে প্রথম দিন আসলো কত? 1200 বছর। দ্বিতীয় দিন উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান। তা 1200 মানে যদি 1 বছর হয়, তাহলে 1 মাস কত হয়? 100 বছর। আপনি দেখবেন আমেরিকা সারা পৃথিবীতে সুপার পাওয়ার হলেন কবে? হিরোশিমা নাগাসাকিতে বোমা ফেলানোর মাধ্যমে তিনি কিন্তু সারা পৃথিবীতে সুপার পাওয়ার হলেন। তাহলে এই সুপার পাওয়ার হলেন তিনি কবে? 43-44 সালে। তা আমি যদি ধরে নিই এই দ্বিতীয় দিন হচ্ছে আমেরিকা, তাহলে 100 বছর আমেরিকা চালাবে। তাহলে 100 বছর আমেরিকা চালালে 1944 সাল থেকে 2044 সালের মধ্যে আমেরিকার পতন হতে হবে। তৃতীয় দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন 1 সপ্তাহের সমান।
তাহলে কত এক সপ্তাহ মানে 4 দিয়ে ভাগ দেন, 25 বছর। এই 25 বছর চালাবে কি? ইসরায়েল। এই 25 বছর কে চালাবে? ইসরায়েল, এই জায়নিস্টরা। তারপরের দিনগুলো হবে নর্মাল দিনের সমান, কারণ এই 25 দিনের যে তৃতীয় দিনের সাথে ঈসা বিন মসির কি হবেন? যুদ্ধ হবেন, এবং সেখানে ইসরায়েল পরাজিত হবে। এখন আপনি একটা জিনিস দেখেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিজমের অন্যতম প্রধান ছিল কি? ইহুদিবাদকে নির্মমভাবে হত্যা করা, ধ্বংস করা। এবং তারা নৌকায় করে কোথায় চলে গেছিল? আয়ারল্যান্ডে। এবং বেলফোর এগ্রিমেন্টের মাধ্যমে এই জেরুজালেমে কারা বসায় দিল? ইংল্যান্ডের আমেরিকাই তো বসায় দিল। তাহলে তারা একটা কি ভূমি অধিগ্রহণকারী রাষ্ট্র। তাহলে তারা আগে মজলুম ছিলেন, অ্যান্ড সেই মজলুম জালিমে পরিণত হয়ে গেলেন। এই জালিমে হতে যে সে কি কাজটা করবে? দেখেন, পৃথিবীতে আপনি খুব কম লোক পাবেন যে সুদের মধ্যে একবার ঢুকে গেছে আর বের হতে পারছে। সুদের মধ্যে ঢুকে গেছে, বের হয়ে যেতে পারছে, এরকম লোকের সংখ্যা পৃথিবীতে খুব কম। এই সুদ হচ্ছে ওয়ান ওয়ে রোড, আর এই সুদের অপর নামই হচ্ছে দাজ্জাল। কারণ দাজ্জাল যেটা বলবে পৃথিবীতে ভালো বেস্ট, সেটা কি? আসলে দোজকের খাবার। আপনি দেখবেন পৃথিবীতে খুব কম লোক আছে যার পকেটে ক্রেডিট কার্ড নেই, এবং সবাই ভাবে এই ক্রেডিট কার্ডটা তার। আসলে এই ক্রেডিট কার্ড তার না, আবার বাধ্য হয়ে মানুষকে ক্রেডিট কার্ড নিতে হচ্ছে। কীরকম? প্লেন, ট্রেন, সব জায়গার টিকিট কাটবেন কি? ক্রেডিট কার্ড লাগবে। তাহলে আপনি না চাইলে কিন্তু সুদের মধ্যে কিন্তু ঢুকে গেলেন। আপনার মাথার মধ্যে ঢুকে দেওয়া হয়েছে একটা ফ্ল্যাট লাগবেই, আর বেতন যাই পাই, আচ্ছা ব্যাংক লোন নিচ্ছে, একটা ফ্ল্যাটই তো কিনতেছে, অন্য কিছু করতেছি না। আপনি কি সুদের মধ্যে ঢুকে যাচ্ছে? এই সুদের কথাটা এই কারণে বললাম, পুরা মানিটারি সিস্টেম কন্ট্রোল বাই জুইশ পিপল। পৃথিবীর যত ব্যাংক, সিকিউরিটি ব্যাংক, এই সব কিছুর মালিক হচ্ছে জুইশ পিপল। এরা প্রথম থেকে টার্গেট করছে যে মানিটারি সিস্টেমকে যদি আমার হাতের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে পুরা পৃথিবী আমার কবজার মধ্যে এসে যাবে। আজকে আমেরিকার সমস্ত মানিটারি সিস্টেম কন্ট্রোল বাই ওয়াল স্ট্রিট, কন্ট্রোল বাই হোম জুইশ পিপল। ট্রাম্প যদি কালকে বলে দেন আমি যুদ্ধ করব না, ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবে না। কেন? ট্রাম্প নির্বাচনের সময় যে টাকা খরচ করছে, এটা জুইশ পিপলরা ইনভেস্ট করছে। সে ট্রাম্প যাক, আর মানে ডেমোক্রেটটা আসুক আর রিপাবলিকান আসুক, all the same, because the policy is formulated by Jewish people and controlled by the Jewish. When you are formulating, you are controlling it. Yeah. এক সময় আমাদেরকে একজন বলছিল যে ম্যাকডোনাল্ডস খেও না। আমি বললাম কেন? বলল ম্যাকডোনাল্ডস প্রতি 1 পাউন্ডের 10 পেনি দিয়ে দেয় কি তৈরি করতে? যুদ্ধ বিমান তৈরি করতে। ম্যাকডোনাল্ডস তার প্রতি থেকে 10 পেনি করে, প্রতি পাউন্ড থেকে 10 পেনি করে যুদ্ধ বিমান তৈরি করার জন্য দেয়। সে যুদ্ধ বিমানগুলো কার কাছে? আপনি একটা জিনিস বলেন, এখন পর্যন্ত ইসরায়েল কি ঘোষণা করছে সে পারমাণবিক অস্ত্রধারী? কিন্তু আমরা সবাই জানি যে তার কাছে আছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? আজকে আপনি জোর করে স্বীকৃতি আদায় করতে চাচ্ছেন, তাহলে ইনসাফ যেটা, ইসলাম যেটার উপরে কি বেস করে আছে, একটা জিনিস মনে রাখতে হবে। ইরানের যে রেভলিউশন হয়েছে, আজকে খোমেনি সরকার বা ইরান একটি স্তম্ভের উপর দাঁড়ায় আসছে। এই স্তম্ভটা 3টে জিনিস দাঁড়ায় আসছে। নাম্বার 1 হচ্ছে ধর্মীয় স্পিরিচুয়াল জ্ঞানের উপরে, those who are not part of the politics. Yes. তার মানে স্পিরিচুয়াল যে নেতা হবে সে গাইড দিবে, কিন্তু সে রাজনীতিতে কোনো কিছুতে অংশীদার না। কেন না? সারা পৃথিবীতে রাজনীতি হচ্ছে এখন মানি মেকিং মেশিন।
আর ইরান দেখায় দিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছে কিভাবে তুমি এই ফিতনা থেকে দূরে থাকবা। তুমি সুপ্রিম লিডার, তোমার সাথে কিন্তু, এসবের কোনো সম্পর্ক সম্পৃক্ততা নাই। এবং আমি একটা ভিডিও দেখছিলাম, আয়াতুল্লাহ খোমেনির কাছে একটা ছোট্ট ছেলে আসছিল, আপনি বোধহয় দেখছেন জি। সেই ভিডিওটা, শহীদ হতে চাই। শহীদ হতে চেয়েছিল। তো ওইটা দেখে মনে হয় যে কোন মুসলমান শহীদ হতে চাইবে না। উনি কিন্তু ওকে বলছে এখন না, তোকে পড়াশোনা করতে হবে, বড় কিন্তু হতে না, হবে, মতো বয়স হবে হ্যাঁ তখন। তারপর উনি কিন্তু বলেনি যে না তোমাকে এখনই শহীদ, হ্যাঁ আমি খুব খুশি হয়েছি তুমি শহীদ হতে চাও, যাও অস্ত্র ধরো। না, আজকে সবসময় মনে রাখতে হবে পৃথিবীটার বিকাশমানের ইতিহাসটা হচ্ছে ইসলামের ইতিহাস। আমরা ইসলামের জ্ঞান চর্চা ভুলে গেছি। আমরা ভুলে গেছি আমরা ইবনে বতুতার, আমরা ভুলে গেছি আমরা ইবনে সিনার, আমরা ভুলে গেছি অ্যালগারিদম কে আবিষ্কার করছে। আজকে যে সায়েন্টিফিকেশন, এই অ্যাটমিক এনার্জি, এগুলো কারা আবিষ্কার করে গেছে সেই সময়? ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু আনহুর যে লাইব্রেরি ছিল তাতে কি ছিল? বসরা, ইরাক, ইরান, এই পারস্য ছিল সভ্যতার অন্যতম প্রাণকেন্দ্র। তা আপনি তো জানেন সেই ইতিহাস, যে প্রাণকেন্দ্র থেকেই মুসলিমের আবির্ভাব ঘটবে। সেই জন্যেই মুসলমান যেখানে, টার্গেটটা হতে হবে সেখানে। আর তারা টার্গেট করে কোন জায়গায়? প্রথমে তারা টার্গেট করে আপনার চরিত্রকে ছিনিয়ে নিতে চায়। চরিত্রকে দুইভাবে ছিনিয়ে না যায়, এক হচ্ছে করাপশন আর এক হচ্ছে মেয়ে। ইরানকে এই দুইটা কোনোটা দিয়ে পরাস্ত করা সম্ভব হয়নি। কখন? এই রেভুলেশনের পর। সেই জন্য কিন্তু ট্রাম্প প্রথমে বলছে সরকার পড়ে গেলে আমার আর যুদ্ধ করার দরকার নেই, সরকার পড়ে যাবে। সেই তারা কিন্তু চেষ্টাও করেছিল। হ্যাঁ, সেটাই বলছে, পাহলবি চলে আসবে, মানুষের ওই নৈতিকতা দুইটা মানদণ্ড আর থাকবে না, আমার আর যুদ্ধ করার তো কোনো দরকার নেই। কিন্তু আল্লাহ ইজ দ্য বেস্ট প্ল্যানার। যেটা ভেনিজুয়েলাতে পারছে সেটা আমাদের এখানে ইরানে সম্ভব হয় না। তো অনেকখানি গল্প করে বললাম যে এইখানে যে আল্লাহ যেহেতু বেস্ট প্ল্যানার, এবং সংখ্যা দিয়ে কোনো বিজয় নির্ভর করে না। আমরা মুসলিম উম্মাহ আজ পর্যন্ত এক হতে পারিনি। মুসলিম উম্মাহ আজ পর্যন্ত আমরা এক হতে পারিনি। আল্লাহ এত নিয়ামত দান করছে, তারপর আমরা ডেভেলপ কান্ট্রিজ হতে পারিনি, এখনো সবাই ডেভেলপিং কান্ট্রিজ। একটা মুসলিম উম্মাহ ডেভেলপ কান্ট্রিজের মধ্যে নাই কেন? তেল আমার, ইউরেনিয়াম আমার, সোনা আমার, সব খনি আমার, কিন্তু সেটা আপনাকে আল্লাহ নিয়ামত দান করলেন, কিন্তু আপনি ইউটিলাইজ করতে পারলেন না কেন? তারা তো প্রথমে আপনার কি নিয়ে নিচ্ছে। আর যে পৃথিবীতে বেঁচে থেকে এই নিয়ামতকে সঠিকভাবে ইউটিলাইজ করছে, তাকে আপনি মিডিয়া দিয়ে, যেমন ধরুন বাংলাদেশের মিডিয়া, এই মিডিয়া হচ্ছে আজকে হচ্ছে সবচেয়ে বড় কি ফিতনা সৃষ্টিকারী। অসত্যকে কিভাবে সত্য বানাতে হয়, এটা হচ্ছে এবং মিডিয়ার। সত্যকে কিভাবে ধামাচাপা দিতে হয়, আমি ধামাচাপা দিতে বলবো না, তারা সত্যকে আসতেই দেয় না। সত্যকে রিভিল করতে চায় না। যে সত্যর কথা বলবে তাকে তারা বয়কট করবে। সমাজে কিভাবে তাকে সরায় ফেলে দিতে হয় সেটা করবে। তো এই মিডিয়ার কথাটা এই কারণেই বললাম, আজকে আপনি সারা পৃথিবীতে দেখেন গাদ্দাফির সময় লিবিয়া কি ছিল, অনেক ব্রিজ ছিল, অনেক ছিল। আপনি যদি গাদ্দাফির সময় দেখেন যে একটা ছেলে ডক্টরেট করতে গেলেও তাকে রাষ্ট্রীয় খরচে পাঠানো হতো, সেখানে রিসার্চ থেকে শুরু করে শিক্ষা, অন্ন, বস্ত্র, বাসস্থান কোনটা ছিল না। আপনি ডেমোক্রেসির নামে পুরাটাকে মরুভূমি বানা দিচ্ছেন। একেবারে ইরাককে মরুভূমি বানান। একটা জায়গায় দেখেন তো যেখানে যে এই বোমা পড়ছে সেখানে শান্তি আসছে। তারপরও এই প্রোপাগান্ডা মেশিন কি দেখাচ্ছে না, ওটার নামে শান্তি, ওটার নামে শান্তি। আজকে ইথিওপিয়ার নাম কি ছিল আগে? ইথিওপিয়াকে কি বলা হতো? নবী ইসলামের সময় এই ইথিওপিয়া, এই অঞ্চলটাকে কি বলা হতো জানেন? মুসলমানরা হিজরত করে কোন জায়গায় গেছিল? আবিসিনিয়া। এই ইথিওপিয়ার নামে হচ্ছে আবিসিনিয়া। ইথিওপিয়ার নামে হচ্ছে আবিসিনিয়া। আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী, এবং উনি আপনার জন্য উত্তম জায়গার ব্যবস্থা করে দিবেন। এবং এই যুদ্ধে কে জয়লাভ করবে, কে হারবে তা জানি না। আমাদের মৃত্যু অবশ্যম্ভাবী, যেভাবে মৃত্যু আসবে সেভাবে মৃত্যু হবে, এটা নিয়ে চিন্তা করার তো কোনো কারণ
নাই। আর আপনি বললেন জয়লাভ করছে। ইরান জয়লাভ করা মানেই মুসলমানের মোরালিটি জয়লাভ করা, এবং এটার সময় আসছিল সমস্ত মুসলমানকে ঐক্যবদ্ধ হওয়ার, কিন্তু আমরা এখন ঐক্যবদ্ধ হইনি। আমরা নিজেরা আমার পবিত্র ভূমিকে আমি আর এক মুসলমানকে মৃত্যুর জন্য ইউজ করতে দিচ্ছি। এর চেয়ে করুণ ইতিহাস আর কি হতে পারে? আর একটা জিনিস বলি, ইরানের ক্ষেত্রে শত্রু এবং বন্ধু নিরূপণ করতে ইরান ভুল করছে। ইরানের অবস্থান কোনোদিনই ইন্ডিয়ার পক্ষে হওয়া উচিত ছিল না। আজকে যদি পাকিস্তান, আজকে যেমন চায়না রাশিয়া আগে আসছে, পাকিস্তানের সাথে যদি আগে থেকে একটা প্যাক থাকতো, তাহলে আমার মনে হয় না অনেক সোজা হতো। আমরা আজকে একটা খবরে দেখলাম যে আপনার ইয়েতে গাজা উপত্যকায় যখন সংকট চলছিল এর আগে, ইসরায়েলে বিশাল সংখ্যক সমরাস্ত্র দিয়ে ইন্ডিয়া সাহায্য করেছে। শোনেন, খালি তাই আপনি দেখেন যে এয়ারক্রাফট ক্যারিয়ারের পাইলট শহীদ হয়েছেন, উনি শহীদ হয়েছেন যে ওই জাহাজে তো ইন্ডিয়ান ফ্ল্যাগ ছিল। সো আমরা কেউ শত্রু মিত্র বলে কথা না, আমাদের একটাই কথা, মুসলমান উম্মাকে আবার এক হতে হবে, আবার এক খেলাফতের আন্ডারে আসতে হবে, এবং আমাদেরকে সবাইকে সেই হারানো ঐতিহ্য এক হতে হবে। মানে খিলাফত মানে কিন্তু আইএসআই না, আবার এটাও ওরা আপনাদেরকে মনে রাখতে হবে। কারণ আমাদের যে লাস্ট খিলাফত কোথায় হারায় গেল? উমাইয়াদের পরে লাস্ট খিলাফতটা কি ছিল? টার্কিতে আমরা তাদেরকে অটোমান বলতাম না, অটোমান সাম্রাজ্য। সাম্রাজ্য শব্দটা স্থান তো ইসলামে নাই। ওই যে উমাইয়ারা স্লিপ করে চলে আসলো আব্বাসীয়র পর থেকে, এই অটোম্যানে এসে সেটা কি হয়ে গেল? সমাপ্তি ঘটে। আমাদের আবার সবাইকে ইউনিফাইড হতে হবে, যেটার নাম ওনারা ফেডারেল স্টেট দিচ্ছেন, আমাদেরকে আবার সবাইকে এক ফেডারেশনের আন্ডারে আসতে হবে। একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটি হলো এই যে মধ্যপ্রাচ্যের সংকট, বিশেষ করে ইরানের উপর যে আগ্রাসন আমরা বলি, এটার মাঝে মাঝে আমরা দেখি একটা সময় যুদ্ধ চলছে, আবার শান্তি আলোচনার নামে আলোচনা হচ্ছে। আমরা কয়েকদিন আগে দেখলাম পাকিস্তানের মধ্যস্থতায় এই সংকট হচ্ছে, কিন্তু আসলে মানে সাস্টেনেবল যে সমাধান সেটা হচ্ছে না। আসলে এখানে আমেরিকা বা ইসরায়েলের যে লং টার্ম ভিশন, আপনার কাছে কি মনে হয় শেষ পর্যন্ত এখানে এই মধ্যপ্রাচ্যে শান্তি কি ফিরবে? কি মনে হয় আপনার? আমি স্পষ্ট দেখতে পাচ্ছি পুরো মধ্যপ্রাচ্য তামাতামা হয়ে গেছে। এই যে ব্রেক নেওয়াটা মানে হচ্ছে যুদ্ধের যোগান শেষ, আবার যোগান নিয়ে আসা, এবং তারা চাচ্ছে লং টার্ম যুদ্ধ করতে করতে ইরানকে টায়ার্ড করে ফেলে দেওয়া, অথবা ইসরায়েল চায় এই যুদ্ধকে যত বিস্তৃতি ঘটানো যায়। যদি বিস্তৃতি ঘটানো যায়, আপনাকে এর আগে একদিন বলছিলাম, আপনারা যদি গুগলে যদি সার্চ দেন ফিউচার ইসরায়েল লিখে, আপনি একটা ম্যাপ পাবেন। জি, গ্রেটার ইসরায়েল। এটা হতে পারে গ্রেটার বাংলাদেশ বলে আমি ইন্ডিয়াকে নিয়ে একটা বিরাট ম্যাপ করলে গুগল ছাপাবে না? আরে আপনি মেটাতে একটা কিছু লিখলে, কমপ্লেন করলে, সেটাকে আপনি কি করে নেন? ব্যান করে দিচ্ছে। ইউটিউবে একটা কপিরাইটের কথা বললে ইয়া করে দেন। আর গ্রেটার ইসরায়েল দেখাচ্ছে হাফ অফ দ্য সৌদি আরব, আপনি ইয়াকে দখল করে নিচ্ছেন, জর্ডান, লেবানন, এগুলো কিচ্ছু থাকতেছে না, সুয়েজ ক্যানেল সহ গ্রেটার ইসরায়েল হচ্ছে, এবং আপনি ইউ মেড এই ডিক্লার ইট, এবং সেটা কেউ কোনদিন মুছে ফেলেনি। তাহলে বুঝতে হবে যে প্রোপাগান্ডা মেশিনের কাছে আপনি অনেক অসহায়। আর ইরানের কথা বললেন, তাদের এই যুদ্ধটা শুরু, তাদের কাছে যুদ্ধ বেঁচে থাকা, তাদের কাছে যুদ্ধ বেঁচে থাকা। কেন বেঁচে থাকা? অস্ত্র বিক্রি করতে হবে। আর আমি যেখান থেকে শুরু করছিলাম কাহাফে, এই পাওয়ার তো ট্রান্সফার হয়ে ইসরায়েলের কাছে আসতে হবে। সো মালহামা অতি সন্নিকটে। যখন মালহামা সন্নিকটে, তখন কেউ বাঁশি বাজানো, সৌদি আরব ভাবতেছে আমার কিছু হবে না। রোম জুড়ে গেলে নিরো বাঁশি বাজালে নিরোর গায়েও সে তাপ লাগতে বাধ্য। আপনি খুবই চমৎকার করে আসলে বিষয়টা বুঝিয়ে বললেন। আমরা এবার একটু বাংলাদেশ প্রসঙ্গে ফিরতে চাই। বিশেষ করে বাংলাদেশ প্রসঙ্গ সম্পর্কে কথা বলতে গেলে জুলাই প্রসঙ্গটা চলে আসে। যেই জুলাই হয়েছিল, এখন জুলাই চলছে, জুলাইয়ের শেষ,
সামনে আগস্ট। আপনার কাছে কি মনে হয় জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল সেটা আসলে কতটা বাস্তবায়িত হয়েছে, বা আগামী দিনগুলোতে সেটা আসলে বাস্তবায়ন হবে কিনা, সে বিষয়টা নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই। সত্যি কথা বলতে বিএনপির আমলে জুলাই বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। জুলাই বলতে জুলাইয়ের আকাঙ্ক্ষা মানে যে জন্য জুলাই বলতেছে বিপ্লবের একটা স্পিরিট থাকে, সেই স্পিরিটটা ছিল রাষ্ট্র কাঠামো মেরামত, পুনর্গঠন করা। এবং মেরামত করতে গেলে ইনস্টিটিউশনগুলোকে চেঞ্জ করতে হবে। প্রাতিষ্ঠানিক করাপশন এবং পার্সোনাল করাপশন এই দুইটাকে বন্ধ করতে হবে। বিএনপিকে তাই করবে? একটা পেটিবর্জীয় দল কোনোদিন তা করে না, কারণ তাদের প্রাণ শক্তি হচ্ছে করাপশন। পেটিবর্জীয় দলের প্রাণ শক্তি হচ্ছে করাপশন। যতক্ষণ করাপ মানে থাকে, নেতাকর্মী থাকবে, করাপ মানে নেয়, তাদের কোনো কি নাই, তাদের প্রাণ শক্তি থাকে না। এই জন্যই কিন্তু গত 17 বছরে বিএনপি টাকা খরচ করতে পারেনি। বিএনপির কর্মীরা খালি যারা যারা মাঠে নামছে আবেগের বসে তারা মার খাইছে, বিএনপি আন্দোলন করতে পারেনি, কারণ তারা হচ্ছে টাকা নির্ভর। সো যারা টাকা নির্ভর তারা ওই টাকার চ্যানেলকে বন্ধ করবে, এটা আমি আশা করি না। সেকেন্ড কথা হচ্ছে বিএনপি কম্প্রোমাইজ করে এই ক্ষমতায় আসছে। সো বিএনপি জুলাইকে ধারণ করবে, এটা একটা পলিটিক্যাল ব্লাফ ছাড়া আর কিছুই না। এটা একটা পলিটিক্যাল ব্লাফ। থার্ড যে কথাটা, এত দিনের শিক্ষা, এ থেকেও কি বিএনপি শিক্ষা লাভ করবে না? আমার মনে হয় আইডিওলজিক্যাল দিক থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি আর আজকের বিএনপি এক না। কারণ আজকের বিএনপি দুইটা রূপ, সংসদে বা কোনো যেমন ধরে নেন, মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলছে সবাইকে নিয়ে আমরা দেশ চালাবো। তিনি আবার কিছু দলকে যখন তার পার্টিতে ডাকলেন তখন আপনি আবার গুপ্ত সুপ্তর কথা বলছেন। আমি দেখতে পাচ্ছি বিএনপির মধ্যে বহু গুপ্ত হয়ে আছে। যেমন আমরা এই সমাজে জানতাম দুইটা ছেলেকে যারা নিজেরা হাসিনাকে মা বলে সম্বোধন করছে, মা বলে সম্বোধন করছে। তো মানুষ মা কাকে বলতে পারে? হ্যাঁ, পলিটিক্যাল স্ট্র্যাটেজি কিন্তু গুপ্ত থাকে। মানুষ এক দলের মধ্যে আর এক দল থাকে, এটা সবসময় ছিল, স্পেনিয়াজরা ছিল, কিন্তু ওই ইয়াটাকে সত্তাটাকে কিন্তু বিক্রি করে না। আজকে আপনি আবার তাদেরকেই আপনি নিয়ে এসে আমার যাদেরকে দিয়ে আমরা যেমন একটা কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব উনি বলছে বাংলাদেশে বিরোধী দল স্বাধীনতা বিরোধী শক্তি, এটা তার মেনে নিতে খুব কষ্ট হয়। এটা খুব অবাক লাগলো, কারণ এই ছেলেই আমাদের সবার সাথে একসাথে আন্দোলন করছে। তাহলে কি আমি বলবো বেগম খালেদা জিয়া 90 সালে যে সমর্থন নিছে সেটা ভুল ছিল? তার প্রজ্ঞার অভাব ছিল বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া যে 2001 সালে দীর্ঘদিনের জোট, আমি একদম বলছি 2001 সালে যে সরকার গঠন করল, তার কি তার প্রজ্ঞার অভাব ছিল? তিনি যখন বললেন যে যখন এই সাইদি নিজামী সাহেবদের যখন ফাঁসি হচ্ছিল, তখন উনি বললেন যে এইগুলো এনারা কেউ এই কাজগুলো করেনি। তাহলে আজকেই লোকগুলোকে দিয়ে যে কথাটা বলানো হচ্ছে, এই কথাটাই তো ইন্ডিয়া বলে আসছে, এই কথাটাই তো আওয়ামী লীগ বলে আসছে। তাহলে আওয়ামী লীগ ইন্ডিয়া যে কথাটা বলতেছে, সে একই কথা যখন বিএনপি বলবে, তখন তো মনে হচ্ছে যে না, সে বালির ট্রাক আবার ফিরে আসতেছে রাস্তায়। হ্যাঁ, সেটাই বলতেছি, সেই ফ্যাসিজমের প্রতিধ্বনি না, ফ্যাসিজম নতুন রূপে আবার ফিরে আসছে। সো আমার মনে হয় গতবার হয়তো একটা লং টাইম লাগছে, এইভাবে যদি চলে তাহলে। আর আরেকটা জিনিস বলি আপনাদের, এত লং টাইম আসলে হবে না। না, এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে ইন্ডিয়া প্রচুর টাকা খরচ করতেছে রাষ্ট্রটাকে একটা বিকল রাষ্ট্র বানানোর জন্য। কি রাষ্ট্র বানানোর জন্য? বিকল রাষ্ট্র, যাতে সাধারণ মানুষের মধ্যে এই সেন্টিমেন্টটা গ্রো করে আগেই ভালো ছিল। যেমন আজকেই সকালবেলা একজন বলতেছে গ্যাস নেই, হাসিনা এত কিছু করছে, কোন তো গ্যাসের অভাব হয়নি। আপনি খেয়াল করে দেখেন, যে মাটা যে বোনটা সকালবেলা উঠবে, বাচ্চার নাস্তা করবে, নাস্তা তৈরি করবে, অফিসে যাবে, সে সকালবেলা উঠে যদি দেখে তার চুলা জ্বলতেছে না, তাহলে তার এফেক্ট থেকে, তাহলে এটা খুব পরিকল্পিতভাবে দাম বাড়ানোর জন্য না, কিন্তু আবার বলে দিচ্ছি,
ওই বয়ানটা নিয়ে আসা, যাতে মানুষের মনের মধ্যে আসে জুলাই টুলাই কিছু না, আগেই তো ভালো ছিলাম, আগেই ভালো ছিলাম, এসব জুলাই কিসের স্বাধীনতার কথা বলতেছে। সো সাধারণ মানুষের মধ্যে এই সাইকোলজিক্যাল গেমটা নিয়ে আসার জন্যে ভারত এখানে টাকা ইনজেক্ট করতেছে। যেমন অনেককে দেখবেন, আরে তোমরা জুলাই জুলাই রাখো তো, জিনিসপাতির দাম সব হাতের বাইরে চলে যাচ্ছে, কারেন্টের দাম বেড়ে যাচ্ছে, যে টাকা আয় করি তাই দিয়ে মাস চলে না, আমি জুলাই ধুয়ে পানি খাবো? দিস সর্ট অফ থিংস অলরেডি ইন সাইকোলজি অফ দ্য পিপুল। তার মানে খুবই মেটিকুলাস ডিজাইনে জুলাইকে অপ্রাসঙ্গিক করার জন্য ইন্ডিয়া এবং আওয়ামী লীগ যে খেলাটা খেলতেছে তার পার্ট হয়ে যাচ্ছে বিএনপি। আজকে ফাইন্যান্স মিনিস্টার বলতেছে 700 কোটি টাকা প্রতি মাসে ব্যাংক থেকে বড় করতে হচ্ছে। এইটা যদি IMF কালকেই বলে যে ডলারের রেটটা বাজারের উপর ছেড়ে দিতে হবে, তাহলে বাংলাদেশে ডলার হয়ে যাবে কত জানেন? 220 230। এদের এসে দুর্ভিক্ষ লেগে যাবে। বিএনপি এই স্বাভাবিক জিনিসটা বুঝতেছে না, তার ক্ষুদ্র স্বার্থ সেটা হচ্ছে করাপশনের। আর যতগুলো সেক্টরে যারা যারা ছিল 17 বছর, তারা তো থেকে গেছে, তারা তো কোনোদিনই চাবে না করাপশনের দেশ থেকে সরে যাক। সেই জন্য জুলাইকে অপ্রাসঙ্গিক করার জন্যে যা যা করা উচিত মেটিকুলাসলি অলরেডি তা হয়ে গেছে। এখন আমাদের সময় আসছে, হয় এটাকে মানে বিপ্লব এখনও শেষ হয়নি, এই বিপ্লবকে এখন ত্বরান্বিত করা, অথবা আপনি যদি মেনে নেন, যদি আপনি মানে এই বয়ানটা এস্টাবলিশড হয়ে যায়, তাহলে জুলাই হেরে যাওয়া মানে আপনি আর এবারে ভারতের করদ্রাষ্ট্র হবেন না, এবারে ভারতের একে রাজ্যই পরিণত হবে। একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় জানতে চাই, বিশেষ করে ডিসেম্বর নিয়ে আপনার কাছে দুইটা পর্যবেক্ষণ জানতে চাই। খুব ছোট্ট করে যদি আপনি বলতেন, সেটা হচ্ছে আপনি সবসময় বলেন যে আমাদের 16ই ডিসেম্বর নিয়ে একটা কথা বলেন যে আমাদের পরাধীনতার শুরু। এটা হচ্ছে আমার একটা প্রশ্ন, সেটা আসলে কেন বলেন? দ্বিতীয়ত হচ্ছে ডিসেম্বর নিয়ে অনেক বড় একটা বয়ান অলরেডি তৈরি হয়েছে, সেটা আপনি জানেন যে ডিসেম্বরে সাবেক স্বৈরশাসক শেখ হাসিনা ফেরত আসবেন বলে কথা আছে। আপনার পর্যবেক্ষণ কি বলে? আচ্ছা, শেষেরটা দিয়ে আগে শুরু করি। বিএনপির সাথে যদি কোনো আন্ডারস্ট্যান্ডিং না থাকে, হাসিনা ফিরে আসার কোনো কারণ নাই বা সম্ভাবনা নেই, কোনো কারণই নেই। সম্ভাবনা তো অনেক দূরের কথা, কোনো কারণই নাই। বিএনপির সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে তাহলে হাসিনা ফেরত আসতে পারে, কিন্তু হাসিনা ফেরত আসলে এদেশে একটা সিভিল ওয়ার হয়ে যাবে। হাসিনা ফেরত আসলে এদেশে একটা সিভিল ওয়ার হয়, এটাও ইন্ডিয়া চাই। বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত করাই হচ্ছে ইন্ডিয়ার মূল গেম। সেটা আজ থেকে না, সেই 47 থেকে শুরু। ওই জন্যে বলছি 16ই ডিসেম্বর আমাদের পরাধীনতার শুরু। আর একটা জিনিস সারা দেশের মানুষকে বলবো, আমাদের প্রথম পররাষ্ট্র সচিব এবং পররাষ্ট্রমন্ত্রী এনারা কেন অকালে তাদেরকে মৃত্যুবরণ করল? প্রথম পররাষ্ট্র সচিব বাংলাদেশে, কেন তাকে ফরেন ল্যান্ডে মৃত অবস্থায় পাওয়া গেল? এই 16ই ডিসেম্বর, এটা নিয়ে একদিন আলাদা পডকাস্ট করতে হবে। 16ই ডিসেম্বরের মধ্যে পরাধীনতার যে কথাটা লুকায়িত আছে, এইটা নিয়ে কেউ কথা বলতে চায় না। 16ই ডিসেম্বর যদি আপনি মানচিত্র পেয়ে থাকেন, চিন্তা করেন, তাহলে 47 আপনি কি পাইছে? পরাধীন জাতির প্রধানমন্ত্রী শেখ সাহেব হলো কিভাবে? শেখ সাহেব 70 সালে নির্বাচনটা করলো কিভাবে? দ্বিতীয় একটা জিনিস দেখেন, আপনি বলতেছেন স্বাধীনতা সংগ্রাম, মুক্তির সংগ্রাম, আপনি বলছেন যুদ্ধ। যুদ্ধ হতে হবে তো দুইটা বাহিনীর মধ্যে, না? নিশ্চয় দুইটা বাহিনীর মধ্যে। আপনি ভারত পাকিস্তানের যুদ্ধ, তাই তো ভারত বলতেছে, তাহলে আপনি যুদ্ধ করলেন কখন? দ্বিতীয় কথা, এতটুকু খালি মানুষকে বলবো, শেখ সাহেব যদি 25 তারিখ পর্যন্ত পাকিস্তানের সাথে নেগোসিয়েশন করে ফেডারেল সরকার গঠন করার জন্য, যে দাবি জুন মাসে পাকিস্তান মেনে নিল 1971 সালে জাতিসংঘের আন্ডারে, এবং যেটা সাইন করতে যাওয়ার কথা ছিল খন্দকার মুস্তাক সাহেবের,
এবং পাকিস্তান কাউন্টার পার্টে কেন খন্দকার মোস্তাক সাহেবকে তখন জেলে আটকানো হলো, এই ইতিহাসটা পড়ে। দ্বিতীয় কথা, শেখ সাহেব যদি ভারত মানে পাকিস্তানের বিচ্ছিন্নতা চাইতো, তাহলে তো সে স্বাধীনতার ঘোষণা দিতেন। তাজউদ্দিন আহমেদরা প্রথম থেকে বুঝে ফেলে দিয়েছিল যে ভারত আমাদেরকে যে করে হোক কলোনি বানায় ফেলে দিবে। সেই জন্যেই তাজউদ্দিন আহমেদকে কিন্তু মেরে ফেলতে চাওয়া হয়েছিল। তাজউদ্দিন আহমেদ কিন্তু এটাও বলছে অসহায়ের মতো, এখন আর আমার করার কিছু নাই। তাহলে এই 9 মাসে আসলে যুদ্ধ পরিচালনা করছে কে? আসলে কি বাংলাদেশ, আমার মুক্তিযুদ্ধ, এর কোনো পথ পরিকল্পনা কোনো কিছু আমার হাতে ছিল? যে সংবিধান নিয়ে আসেন 72-এ, যেটাকে এক শ্রেণীর বুদ্ধিজীবী বাইবেল বলতে চাচ্ছে, এইটাই তো আমার পরাধীনতার শৃঙ্খল দাসত্বর একটা চেল। সো এই জিনিসটাই মানুষকে আরও পড়তে হবে, প্রকৃত স্বাধীনতা বের করতে হবে। প্রকৃত স্বাধীনতা যদি আপনি বের করতে না পারেন, তাহলে আপনি যেদিন বের করতে পারবেন, জহির রায়হানকে কেন 72 সালে মেরে ফেলে দেওয়া হয়েছে, কেন আমি বলি বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলে দেওয়া হলো, কেন আমি বলি চাষি আলমকে কেন আমরা বিদেশের মাটিতে মৃত অবস্থায় পেলাম, তাহলে আপনি এই ইকুয়েশনগুলো পেয়ে যাবেন। এবং আপনাকে একটা জিনিস বলতেছি, ভারত রাজীব গান্ধীর মেয়ে যে কথাটা বলছে, সে নিজেই বলছেন তার দাদি কি চাইছে, এর চেয়ে বড় সত্য তার কিছু হতে পারে না। তারপরও এদেশের এক শ্রেণীর বুদ্ধিজীবী কেন বলতে চায়, এক শ্রেণীর বুদ্ধিজীবী তারপরও বলবে, ও বিষয়ে কোনো কথা নেই। পাকিস্তান চলে যান, 71 সালের পর থেকে আজ পর্যন্ত কেউ পাকিস্তান যায়নি। সেটাই। আমরা আরেকটা বিষয় নিয়ে জানতে চাই, সেটি সমসাময়িক ইস্যু। সেটি হলো যে সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, তিনি অবশেষে পদত্যাগ করলেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তার বিরুদ্ধে সেই অর্থে বিএনপির কোনো ইনিশিয়েটিভ নেই। সেহেতু আসলে তো স্বৈরাচারের দোসর ছিলেন, এবং আমরা দেখছি গণমাধ্যমগুলোতে তিনি শেয়ার কারসাজি থেকে অনেক কিছুর সাথে জড়িত ছিলেন। তো তাকে তো আসলে গ্রেপ্তার করা হচ্ছে না, এই বিষয়টা আসলে আপনি কিভাবে দেখেন? প্রথম কথা হলো, একটু আগে যেমন বললাম যে আন্ডারস্ট্যান্ডিং না হলে শেখ হাসিনা ফিরে আসবে না। চুপ্পুর সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, এবং এই আন্ডারস্ট্যান্ডিং আমি সন্দেহ না, আমি আশঙ্কা প্রকাশ করি, এই আন্ডারস্ট্যান্ডিং অবশ্যই ভারতের দ্বারা বিএনপি এবং চুপ্পুর মধ্যে একটা হয়েছে। চুপ্পুকে অভিশংসন করার কথা, সেখানে আপনি অভিশংসন না করে তাকে পদত্যাগের সুযোগ করে আবার চিকিৎসার নামে দেশের বাইরে পাঠাতে চান। আবার একটা দেশের স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে বলেন যে ওনার বিরুদ্ধে মামলা করার কি নাই, কোনো সুযোগ নাই, যেখানে অ্যাডমিটেডলি হুসেইন মোহাম্মদ এরশাদ সাহেব তিনি যখন 6 ডিসেম্বর পদত্যাগ করলেন, তাকে অ্যারেস্ট করলেন কোন অপরাধে? রাষ্ট্রপতির সাথে থাকালীন সময় বিদেশে মানুষ তাকে কি দিছে, আর্মস উপহার দিছে, সেটার বিরুদ্ধে আপনি ক্রিমিনাল মামলা করলেন। তার বাসার মধ্যে টাকা পাওয়া গেল, সেটাকে আপনি কি করলেন, তার বিরুদ্ধে মামলা করলেন, এবং সেই মামলা তার জেল হলো। তাহলে সেটা যদি হয়ে থাকে, আজকে চুপ্পু চলে গেল, কিছুই সার্চ করলেন না, তাকে তার বাড়িতে সসম্মানে পুলিশ দিয়ে তুলে দিলে। তো এটাই হচ্ছে বিএনপি যেটা করতেছে, তারা জুলাইকে অন করে না ভাই, তারা একটা কম্প্রোমাইজের মধ্যে দিয়ে ওই দুর্নীতির সূতিকাগারে আবার ঢুকতে চাচ্ছে। এদেশের মাটি ও মানুষের সাথে তারা বিশ্বাসঘাতকতা করতেছে। এই জন্যেই তারা এক শ্রেণীর মানুষকে এই টকশোর নামে, কিছু সিনিয়র সাংবাদিক নামে লোকজনকে দিছেন, যাতে জুলাইকে অ্যাসাসিন করা যায়, এবং তারা নির্বিঘ্নে ক্ষমতাটা এই আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে পার করে দিতে চায়। এইটা মনে হয় দুঃস্বপ্নে পরিণত হবে। এবং বিএনপি যে শিক্ষাটা নিচ্ছে না, বেগম খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্র জিয়াউর রহমানের যে বিএনপি, সেই বিএনপি যে আজকের বিএনপি না, এটা মানুষের বুঝতে পারে আর খুব বেশি দিন লাগবে না। ধন্যবাদ। ভারত তো হচ্ছে আমাদের, আমরা ভারতের আধিপত্যবাদ নিয়ে আসলে কথা বলি, কিন্তু 3 দিক থেকে বাংলাদেশের আশেপাশে জড়িত হচ্ছে ভারত। সেক্ষেত্রে আসলে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা আসলে কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন? দেখেন, আমি এক কথায় এটা বলে দিচ্ছি, কারণ এটা নিয়ে তো অনেক কথা বলছি। ভারতকে আমাদের দরকার নেই, ভারতকে
আমাদের দরকার নেই, কিন্তু ভারতের আমাদেরকে দরকার। 20 কোটি মানুষের বাজার ভারতের দরকার। ভারতকে আমার কোনো কারণে দরকার নেই, কারণ গত 2টা বছর ইউনূস সাহেবের সময় আমরা ভারতকে ছাড়া সুন্দর মতো চলছি, কোনো কিছুর অভাব হয়নি, হবেও না কোনো দিন। আর পৃথিবীর যেখানে সস্তা পাবো সেখান থেকে নিয়ে আসবো, কিন্তু ভারতের আমার ছাড়া কি যেন চলবে না। একটা উদাহরণ দিই, ভারতের পেঁয়াজ রাখার কোনো জায়গা নেই। সো এই 3 অঞ্চলে যা হয় সে পেঁয়াজ কোথায় বিক্রি করবে? আসেন, আসামে তেল তুলতেছে, সে তেল কোথায় বিক্রি করবে? তার তো পোর্ট নেই। তাহলে আসাম থেকে তেল নিয়ে এসে পাইপ লাইনে করে সে কোথায় নিয়ে যাবে? কোন পোর্টে নিয়ে যাবে? তাহলে আসামের তেল আমাকে দেওয়া ছাড়া তার কোনো জায়গা নাই। আর কি আসে? শাকসবজি ছাড়া আর তো কিছু আসে না আমার কাছে। হ্যাঁ, আসে কিছু র মেটেরিয়ালস যা ওখান থেকে নিছেন সেটাই আপনার। যেমন আপনাকে বলি, আমাদের পাট শিল্প ধ্বংস করছে কে? ভারত। পাট শিল্পটাকে ধ্বংস করছে ভারত, যেটাকে আমরা বলতাম সোনালি আঁশ, যেটা শেখ সাহেব শেষ করে দিয়েছিল, জিয়া রহমান একটু মিটি করে একটু আশার আলো দেখাইছিল, সেই শিল্পটা পুরাটা শেষ। চামড়া শিল্প সারা পৃথিবীতে ওয়ান অফ দ্য বেস্ট ইন্ডাস্ট্রি, সেই শিল্পটাকে আপনি কি করলেন? এমন অবস্থায় নিয়ে গেছেন যে চামড়া মানুষকে নদীতে ভাসায় দিতে হয়েছে ইন্ডিয়ার এই কারণে। তাহলে আপনাকে তো শেষ করে দিছে সামগ্রিকভাবে। আমার একটা ইন্ডাস্ট্রি নাই যে ইন্ডাস্ট্রিটা আমি কালকে যদি গার্মেন্টস বন্ধ হয়ে যায়, দেখেন এই গার্মেন্টস শিল্প, কোনো পৃথিবীতে কোনো দেশ 10 বছরের বেশি গার্মেন্টস শিল্প ডিপেন্ডেন্ট না। আমাদেরকে সুপরিকল্পিতভাবে গত 30টা বছরে একটা শিল্পের উপর রাখছে, এবং এটা বেশি দূর আর যাবে না। আমার গ্যাসের যে অভাব, গার্মেন্টস চলবে না, তাহলে আমি তখন কী করে খাবো? এবং গভর্নমেন্ট ডাইভার্সিফিকেশন না করে এই ইন্ডিয়ার প্রেসক্রিপশানে আমার ওষুধ শিল্প, আমার চামড়া শিল্প, এগুলোকে চিনি শিল্প, দেখেন একসময় আমরা কাগজ রপ্তানি করতাম, আচ্ছা কাগজ আমদানি করি, কাগজ আমদানি করি, আমার সমস্ত কাগজ কল বন্ধ। কেন? কার কারণে? ইন্ডিয়ার কারণে। কেন? চিনি কলগুলো তো অনেকগুলো আপনি দেখেন, আপনি চিনি আমদানি করতেছেন, হঠাৎ আমরা চিনি এক্সপোর্ট করার কথা, আমরা চিনি এক্সপোর্ট করার কথা, কার স্বার্থে? কার স্বার্থে? সো এই ফিরিস্তি দিলে চিকিৎসা ব্যবস্থা কেন উন্নতি করলেন না? কার স্বার্থে? ট্যুরিজমকে উন্নতি করলেন না? কার স্বার্থে? ভারতে যান কি জন্য? চিকিৎসা এবং ট্যুরিজমের জন্য, আর তো কিছু নেই। ওখানে যাবো কি জন্যে? সো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করুক, এবং আল্লাহ আমাদের উপরে তার রহমত বর্ষণ করুক, এই দেশটাকে রক্ষা করুক, এবং বিএনপিকে হেদায়েত করুক সঠিক পথে আসার, এই দোয়াই করি। আর বিএনপি যদি এই পথে না আসে, তাহলে বিপ্লব, যেটা অসম্পূর্ণ বিপ্লব, সেই বিপ্লব সফল করার জন্য মনে হয় দেশ ও জাতিকে আবার এগিয়ে আসতে হবে, এবং সেদিন খুব দূরে নয়। আমার কাছে মনে হয় সেদিন খুবই সন্নিকটে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।